আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। হ্যাঁ বলো। বল গতি চ্যাপ্টারের না ওই গ্রাম ভারটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, ওটা বলে দিচ্ছি একটু পরে। হুম। বলে দিচ্ছি, আগেটা দেখে নাও। আচ্ছা, কি বলেছে যে প্রথম ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, ১ মিনিটে ২০ নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দৈর্ঘ্যকে ৬ মিটার সরানো হলো। তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে? তাহলে আমরা জানি কৃতকার্য সমান হচ্ছে গিয়ে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে কত দেওয়া আছে? ২০ নিউটন। আমরা একক লিখব না, হ্যাঁ? কারণ এখানে যা আছে প্রদত্ত সেটা তুমি লিখে করলেও করতে পারো ২০ নিউটন। কিন্তু এত এত জায়গা তো পাবে না পরীক্ষার হলে। এত রাফেই তোমাকে করতে হবে ওইটুকু জায়গার মধ্যে। আর ডি এর মান হচ্ছে গিয়ে কত? ডি এর মান হচ্ছে গিয়ে তোমার, সরি, 6 মিটার। ডি এর মান যেটা সেটা হচ্ছে 6 মিটার। আচ্ছা, আমাকে ক্ষমতা চেয়েছে, তাহলে একবারই করে নিই। ক্ষমতা মানে হচ্ছে গিয়ে আমরা পাওয়ার সমান জানি যে পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক মানে জানি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। ফোর্স মানে কত? ২০ নিউটন। ডিসটেন্স কতটা গেছে সেটা হচ্ছে দেখো ৬ মিটার। দুটো এসআই ইউনিটে আছে, একটা নিউটন একটা মিটার। আর টাইম হচ্ছে গিয়ে তোমার ১ মিনিট বলেছে। তো ১ মিনিট মানে হচ্ছে গিয়ে ৬০ সেকেন্ড। ৬০ সেকেন্ড। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে ১০ এর সাথে কেটে গেল, তাহলে ২। তার মানে কি আসবে? সবগুলো যদি এসআই এককে থাকে তাহলে ক্ষমতা আমরা যেটা বের করব সেটা এসআই এককে বের করব, এবং সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে তোমার ওয়াট। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। জুল পার সেকেন্ড যেটা আমরা বলছিলাম সেটাকে আমরা ওয়াট বলবো। তাহলেই হয়ে গেল তোমাদের প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো। সেকেন্ড কোশ্চেন বোঝা গেল তো নাকি? আলিয়া বননি? হ্যাঁ। বেশ, সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, তোমাদের কিন্তু বলগতি চ্যাপ্টার, রেকর্ডিং করছো? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, তোমাদের বলগতি চ্যাপ্টার থেকে আরো কিছু কোশ্চেন হবে ম্যাথের, হ্যাঁ। আমি জাস্ট কিছু অঙ্ক করিয়েছি, কিন্তু পরে আরো কিছু অঙ্ক করাবো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি বলেছে। সেকেন্ড কোশ্চেন বলেছে ১০ গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ১ মিটার উপরে তুলতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে যদি বস্তুটির, আচ্ছা বস্তুটাতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। তাহলে আমরা জানি যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তাহলে কৃতকার্য বের করে নিলে তোমার শক্তি হয়ে গেল। তাহলে এখানে আমরা বলেছিলাম যে অভিকর্ষে বলের বিরুদ্ধে যখন কোনো একটা বস্তুকে নিয়ে যাব, অভিকর্ষে বলের বিরুদ্ধে জি এদিকে কাজ করছে ভূমির দিকে অভিকর্ষের ত্বরণ, আর তার বিপরীত দিকে তুমি কোনো একটা বস্তুকে নিয়ে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কার্যের যেটা সূত্র আসবে সেটা হচ্ছে গিয়ে কার্য কিভাবে পরিমাপ করব, mgh। এটাও সেই ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টই, মানে ফোর্সকে আমরা কি লিখছি, মাস ইনটু অ্যাক্সেলারেশন দিয়ে লিখছি। অ্যাক্সেলারেশন মানে এখানে জিটা কাজ করছে মানে জি লিখছি, আর হাইট হচ্ছে কি এইচ। তাহলে এখানে যেহেতু অভিকর্ষে বলের বিরুদ্ধে যখনই হবে তখন সূত্র কিন্তু mgh আসবে, আর নরমালি যদি আমরা করি তাহলে f ইনটু d আসবে। তাহলে m মানে কত? m মানে হচ্ছে গিয়ে ১০ গ্রাম ভরের কোনো বস্তু, তাহলে ১০ গ্রামই করে দিলাম। একক লিখবো না, আমরা সিজিএসএ করবো নাহলে এসআই করবো। জি মানে কত হচ্ছে দেখো, জি আমাকে প্রদত্ত দেওয়াই আছে, যদি কোনো কিছু নাম দিয়ে দেয় জি, তাহলে জি এর মানটা ৯৮১ করতে পারো, ৯৮০ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। জি এর মান 981, এটা অ্যাকচুয়াল মান আমরা যদি বলি 981 সেমি পার সেকেন্ড স্কয়ার, অথবা কোনো কোনো জায়গায় ৯৮০ও নিতে পারো। কোনো কোনো জায়গায় বই কি করে 10 সেমি পার সেকেন্ড স্কয়ার এরকম ভাবে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এখানে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে গিয়ে তোমার জি এর মান হচ্ছে 981, আর হাইট কতটা তোলা হয়েছে সেটা হচ্ছে ১ মিটার উপরে, তাহলে ১ মিটার মানে হচ্ছে ১০০ সেন্টিমিটার। সবগুলো সিজিএসএ করছি, কিন্তু আমি কোনো রকম একক লিখলাম না, কারণ আমরা সিজিএসএ করলে এককটা কি হবে, সিজিএসএ আসবে। তাহলে ক্যালকুলেশন করে দেখেই বুঝতে পারছো কত আসবে, 981,000, 981,000 এত। আচ্ছা, এখানে শক্তির যেটা একক ব্যবহার করবো সেটা কি করবো, সেটা হচ্ছে আর্ক, কারণ সবগুলো সিজিএসএ নেওয়া হয়েছে, তাহলে শক্তির যেটা একক হবে সেটা হবে যাবে আর্ক। তাহলে আমাকে কি বলেছে, ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে দেখো, কোশ্চেনে যেটা বলা হয়েছে যে ১০ গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ১ মিটার উপরে তুলে কি পরিমাণ কার্য করতে হবে। বেশ, তাহলে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে 981,000 আর্ক, ঠিক আছে।
9,81,000 আর্ক। এত আর্ক আমাকে কার্য করতে হচ্ছে। এবার যদি আমি বলি বস্তুতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে, তাহলে আমরা জানি যে যেটাই কার্য সেটাই শক্তি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে শক্তির পরিমাণ, যেই পরিমাণ শক্তি আমাকে সঞ্চিত হচ্ছে সেই পরিমাণ শক্তি হচ্ছে গিয়ে তোমার এটাই। তাহলে এটাই একটাই অ্যান্সার, যেটাই কার্য সেটাই শক্তি। পরের কোশ্চেনটা দেখি কি বলেছে। এই যে দেখো এখানে আবার করেছে 981,000 আর্ক, আর শক্তিও কত হবে 981,000 আর্ক, দুটোই সেম অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে 60 কিগ্রা ভরের কোন এক 60 কিগ্রা ভরের এক ব্যক্তি 10 কিগ্রা ভরের একটি বোঝা 2 মিনিটে 10 মিটার উপরে তুললে ওই ব্যক্তি কি পরিমাণ কার্য করলো, ব্যক্তিটির ক্ষমতা কত? তাহলে কার্য কি করলো সেটা বের করতে হবে আর ক্ষমতা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাকে বলেছে প্রথমে তো কৃতকার্যের পরিমাণ বের করি। তাহলে কৃতকার্য মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে 60 কিগ্রা ভরের এক ব্যক্তি 10 কিগ্রা ভরের একটি বোঝা 2 মিনিটে 10 মিটার উপরে তোলা, তাহলে সেক্ষেত্রে এই সূত্র যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে mgh, কারণ উপরে তোলা হচ্ছে জিনিসটাকে, অভিকর্ষে বলের বিরুদ্ধে তোলা হচ্ছে। আচ্ছা, এখানে m মানে কত নিব? m মানে অনেকে কিন্তু এরকম করতে পারে যে m মানে তো বলেছে যে 10 কিগ্রা ভরের কোনো বস্তু, তাহলে m মানে এরকম ভাবে 10 কিগ্রা নিয়ে নিতে পারে অনেকে, ঠিক আছে? তাহলে শুধু 10 কিগ্রা নিলে কিন্তু হবে না, কারণ ব্যক্তিটা নিজেও উঠছে উপরে। তাহলে ব্যক্তিটা যদি নিজেও উপরে ওঠে, কারণ ব্যক্তি সহ বোঝা যেটা আছে সেটা আমাকে নিতে হবে m। তাহলে ব্যক্তির ওজন হচ্ছে 60 কিগ্রা, আর যেটা বস্তুর ওজন সেটা হচ্ছে 10 কিগ্রা। তাহলে দুটোকে একসাথে নেব, তাহলে m এর মান হয়ে গেল 70 কিগ্রা। g এর মান কত নেবে? g এর মান যদি দেওয়া থাকে তাহলে সেটাই নাও, কারণ এখানে g এর মান বলে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটাই নেব 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর h এর মান কত নিব? h এর মান আমাকে বলে দিয়েছে দেখো উচ্চতা কত 10 মিটার, সব এসে এককে, তাহলে 10 মিটার যদি হয় তাহলে 10 মিটার নিয়ে নাও। তাহলে 70 70 ইন্টু 9.8, দশমিক আমি তুললাম, শূন্য শূন্য কেটে গেল। ক্যালকুলেশন যদি করা যায় তাহলে কি আসবে দেখে নাও, একটা শূন্য বসলো, 8 9 72 2, হাত থেকে 7 7 9 63, 72 2 হাত থেকে 7 7 9 63 আর সাথে 70 70 20, ঠিক করলাম না ভুলে গেল? অ্যান্সারের সাথে মিলছে না কেন? এটা দেখে নাও, শূন্য বসিয়ে দিলাম, 8 9 72 2, হাত থেকে কত 7 7 9 63, না এটা ঠিকই আছে, গুণ ঠিকই আছে, এখানে ওটাই ভুল করেছে। তাহলে 70 20 জুল, 7020 জুল, এত জুল হচ্ছে। এবার আমাকে বলেছে ক্ষমতা কত হবে, তাহলে পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। ওয়ার্ক মানে কত 70 20, এত জুল, এত জুল আছে, আমি এককটা লিখেই দিলাম চলো, এত জুল। আর সময় নিয়েছি আমি 2 মিনিট, তাহলে 2 মিনিট মানে হচ্ছে 2 ইন্টু 60 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন যদি করা যায় তাহলে এখানে শূন্যর সাথে প্রথমে একটা শূন্য কাটলো, এক মিনিট দাঁড়াও, ছয়ের সাথে যদি ক্যালকুলেশন করি বা 2 দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে 35 3 5 1, আর 6 দিকে কাটবে 5 3, আচ্ছা 3 দিয়ে কাটো প্রথমে, 3 দিয়ে 6, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 একে 3 3 17 51। তাহলে আমরা যেটা পাবো এটা ক্যালকুলেশন করে 117 কে 2 দিয়ে ভাগ করলে 5 2 10, 8 2 16, 58.5। তাহলে জুল পার সেকেন্ডকে আমরা কি বলি? ওয়াট বলি। তাহলে এত ক্ষমতা 58.5, এখানে ক্যালকুলেশনে এখানে ওরা কত করেছে 57 পয়েন্ট সামথিং, এরর হয়েছে একটা, কারণ এখানে গুণ করতে গিয়ে হয়তো ভুল হয়েছে, ঠিক আছে 6860 হবে না 70। আচ্ছা আমি কি ভুল করলাম নাকি গুণটা, তো দেখে নাও তো, 7 8 56, হ্যাঁ ভুল করেছি এই জায়গায়, এই জায়গায় গুণ করতে গিয়ে ভুল করেছি, তোমরা তো বলতে পারলে না। 7 8 56 6, একটা শূন্য বসলো, 7 8 56 6 থেকে 5, 7 9 63 আর 5 68, 6860 হবে, ঠিকই আছে। তাহলে আমি ভুল করেছি এখানে। তাহলে হয়ে গেল 6860, 2 মিনিট মানে হচ্ছে 2 ইন্টু 60 সেকেন্ড নিচ্ছে, আর উপরে হচ্ছে গিয়ে তোমার এত জুল,
এই ক্যালকুলেশনটা তোমরা করে দেখবে, ক্যালকুলেশন করলে যেটা পাবে 34 342 343 এটা ভাগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে তোমার 57.17 এত ওয়াট। ঠিক আছে, বোঝা গেল? কোনো সমস্যা বুঝতে? না। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে যে 20 কিগ্রা ভরের একটি বালক 2.1 কিগ্রা ভরের একটি বাক্স নিয়ে 1.1 মিনিটে 18 মিটার উঁচু ছাদে উঠলো, ওই বালকের ক্ষমতা কত? তাহলে এটাও পারবে, সে একই জিনিস। তাহলে এখানে দেখে নাও, শুধু আমি বলে দিচ্ছি তাহলে হলো। তাহলে এক্ষেত্রে যেহেতু ছাদের উপরে ওঠা হচ্ছে, মানে অভিকর্ষে বলের বিরুদ্ধে উঠছে, তাহলে প্রদত্ত কৃতকার্য যদি বের করি তাহলে কি হবে? mgh হবে। কৃতকার্য মানে হচ্ছে mgh। m মানে কি? 20 কিগ্রা ভরের কোনো বস্তু আর 20 কিগ্রা ভরের একটি বালক, আর এখানে হচ্ছে গিয়ে 2.1 কিগ্রা নিয়ে উঠছে, তাহলে ওটাকে যোগ করবো। যোগ করে কত পেলাম? 45/2 ক্যালকুলেশন করে। তাহলে কৃতকার্য মানে হচ্ছে গিয়ে কত? কৃতকার্য মানে হচ্ছে mgh, মানে এটা m হচ্ছে 45/2, g মানে হচ্ছে 9.8 আর h মানে হচ্ছে 18 মিটার। তাহলে এত জুল পেলাম। এই এত জুলকে আমরা কি করলাম? কত মিনিটে উঠেছি? 1.1 মিনিট মানে 3/2 মিনিট। 1.1 মিনিট মানে 3/2 মিনিট। মিনিটটাকে তুমি যদি সেকেন্ডে করো তাহলে কি করবে? 60 দিয়ে গুণ করবে। তাহলে এটা যেটা আসবে সেটা হচ্ছে 44.1 ওয়াট। এই কোশ্চেন সহজ, কোশ্চেন করে নিতে পারবে নিজেরাই। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলেছে যে 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে তুমি 2 ঘন্টা ধরে জামা কাপড় ইস্ত্রি করলে এতে কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলো? আচ্ছা, তড়িৎ শক্তি ব্যয় হওয়াটাকে আমরা কি বলি? তো দেখো কোশ্চেন কি বলেছে, তো কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলো। তাহলে কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলো মানে তোমার ক্ষমতা চাইছে। সরি, আমি ক্ষমতা বলছি। হ্যাঁ, তড়িৎ শক্তি, শক্তির পরিমাণ চাইছে। কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলো মানে শক্তি তোমার চাইছে। তাহলে এখানে আমাকে বলে দিয়েছে যে P সমান হচ্ছে 500 ওয়াট, 500 ওয়াট P। টাইম হচ্ছে গিয়ে তোমার 2 ঘন্টা। 2 ঘন্টা মানে আমরা কি করব? 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে 2 ঘন্টা মানে 2 × 3600 সেকেন্ড হয়ে গেল। কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলো তার মানে তোমাকে বের করতে হবে কি? ওয়ার্ক বের করতে হবে। তাহলে আমরা জানি যে পাওয়ার সমান হচ্ছে গিয়ে ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্ক সমান কি হয়ে গেল? পাওয়ার ইনটু টাইম। তাহলে পাওয়ার মানে হচ্ছে 500, ওয়াট কিন্তু এসআই একক, আর এখানে কত হয়ে গেল? 7200। তাহলে এখানে যেটা শক্তি কোন এককে আসবে? জুল এককে আসবে। ক্যালকুলেশন করে নাও, 4টা শূন্য এলো, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, 5 দিয়ে 10, 5 7 35 হয়ে গেল 36। তাহলে এত জুল। তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পেয়ে যাব? 36 × 10⁵, 36 × 10⁵ এত জুল। এরকম লেখা যায়। অর্থাৎ তুমি যদি ভাবো যে না বইয়ের অ্যান্সারটা লিখবো, তাহলে 3.6 করে নাও, 10⁶ করে দাও। এক ঘর পরে তুমি যদি দশমিক দাও তাহলে এখানে একটা 6 তোমাকে বাড়াতে হবে। তাহলে দরকার নেই, আমরা এটাই রাখবো, কোনো অসুবিধা নেই। যদি অপশন দেওয়া থাকে এরকম তাহলে সেটাকে সাজিয়ে নিতে হবে কিন্তু। দেখো অপশনে আমি আরেকবার দেখিয়ে দিয়েছি এটা। অপশনে তোমার দেখা গেল 3.6 আছে, তাহলে 3.6 ই তোমাকে করতে হবে। 3.6 দিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 36 কে 10 দিয়ে ডিভাইড করলাম, আর এখানে 10⁻, কত করে দিলাম? 6 করে দিলাম। কারণ এখানে 6 নিয়েছে আর এখানে 10 নিয়েছে, এই দুটো শূন্য কেটে যাবে। তাহলে 36 কে 10 দিয়ে ভাগ করলে 3.6 × 10⁶ জুল। পরের কোশ্চেন দেখো কি বলেছে। তাহলে 2 ঘন্টা ধরে যদি চলে তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে সেটা হচ্ছে 3.6 × 10⁶ জুল। পরের কোশ্চেনে বলেছে যে 100 পাউন্ড ভরের একটি বস্তুকে একটি ক্রেনের 100 পাউন্ড, আমরা একটা ক্ষমতার একক করেছিলাম, ফুট পাউন্ড বলেছিলাম। তাহলে যখনই দেখবে তুমি পাউন্ডের কথা কোনো একটা জায়গায় বলা হয়েছে, তার মানে তোমাকে ফুটটাও খুঁজতে হবে। তাহলে আমাকে বলেছে 100 পাউন্ড ভরের একটি বস্তুকে একটি ক্রেনের সাহায্যে 5 মিনিটে 300 ফুট উচ্চতায় তোলা হলো। তাহলে ক্রেনটির ক্ষমতা কত? তাহলে ক্ষমতা মানে হচ্ছে গিয়ে কৃতকার্য বাই সময়, W/T। তাহলে আমাকে যদি, আচ্ছা ক্ষমতায় বের করতে বলেছে, তাহলে কৃতকার্য বের করতে হবে। কৃতকার্য মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে একে বলেছে দেখো
100 পাউন্ড ভরের একটি বস্তুকে একটি ক্রেনের সাহায্যে 5 মিনিটে 300 ফুট উচ্চতায় তোলা হলো, তাহলে সেক্ষেত্রে ক্রেনটির আমার ক্ষমতা কত? তাহলে এখানে ওয়ার্কের মান যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 100 পাউন্ড ভরের কোনো বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে এত পাউন্ড, এত পাউন্ড, এত পাউন্ড ভরের কোনো বস্তু, তাহলে এটা হচ্ছে এম, মাস, এত পাউন্ড ভরের, এখানে পাউন্ড এককে দেওয়া আছে, এত পাউন্ড ভরের একটি বস্তুকে আমরা কি করলাম 300 ফুট উচ্চতায় তুললাম, তাহলে 300 দিয়ে গুণ করব, 300 দিয়ে গুণ করে দিলাম, এত ফুট, তাহলে গুণ করে যেটা পেয়ে গেলাম সেটা ফুট পাউন্ড এককে পেয়ে গেলাম 30000 এত ফুট পাউন্ড। সময় কত বলেছে? আচ্ছা, ফুট পাউন্ডে যখন বলবো তখন আর কিন্তু জি আসবে না, ঠিক আছে, কারণ এর মধ্যে সবকিছু ইনক্লুড হয়ে আছে, তাহলে ফুট পাউন্ডে যখন বলবো শুধুমাত্র আমরা কি করব 3000 লিখে ফেললাম, এখানে জি আসবে না, এত ফুট পাউন্ড হয়ে গেল। আর সময় কত লিখেছে? সময় হচ্ছে 5 মিনিট, তাহলে 5 মিনিট মানে 5 × 60, 5 × 60, তাহলে এটার একক যদি বলি তাহলে একক কি হবে? ফুট পাউন্ড পার সেকেন্ড। এর যদি একক আমরা বলি তাহলে কি হবে? উপরে হচ্ছে ফুট পাউন্ড আর নিচে কি হচ্ছে সেকেন্ড, ফুট পাউন্ড বাই সেকেন্ড হয়ে গেল। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন গুলো দেখবো কত হচ্ছে, দেখে নাও, 5 6 30, দুটো শূন্য, 6 দিয়ে কাটলে কত হয়ে যাবে 100, তার মানে ফাইনালি আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 100 ফুট পাউন্ড আর নিচের সেকেন্ডটাকে সেকেন্ড টু দি পাওয়ার -1 করে দিলাম। এবার ফুট পাউন্ড পার সেকেন্ড, তোমরা দেখো একটা জিনিস করেছিলে যে ফুট পাউন্ড পার সেকেন্ড যেটা, এটা হচ্ছে কি তোমার ক্ষমতা, কিন্তু আমরা করেছিলাম যে ক্ষমতাটাকে আমরা যদি হর্স পাওয়ারে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা হর্স পাওয়ারে নিয়ে যেতে পারবো, তাহলে সেক্ষেত্রে 550 দিয়ে আমাকে ভাগ করতে হবে, এখানে আমি এর আগে করেছি, এর আগে আমি এটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে, হয়ে গেল। এই যে এই জায়গাটা 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, এই যে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। আর তুমি যদি ওয়াটে, তুমি যদি হর্স পাওয়ারে নিয়ে যাও, নিয়ে যেতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে 550 দিয়ে তোমাকে ডিভাইড করলে তুমি হর্স পাওয়ারে চলে আসবে, কারণ যেমন আমরা করেছিলাম যে 1 কিগ্রা সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে কোনো জায়গায় যদি আমার 100 গ্রাম থাকে, আমি যদি কিগ্রায় করতে চাই তাহলে কি করব, 100 কে আমরা 1000 দিয়ে ভাগ করি, দিয়ে কিগ্রায় নিয়ে আসবো, তাহলে আমাকে বলেছে যে 100 ফুট পাউন্ড পার সেকেন্ড, তাহলে সেটাকে তুমি যদি হর্স পাওয়ারে নিয়ে আসতে চাও তাহলে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে 100 ডিভাইডেড বাই 550, তাহলে সেটা কিসে চলে আসবে, এইচপি তে চলে আসবে, কারণ 1 হর্স পাওয়ার মানে তো বলাই আছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, তাহলে আমরা কি করবো 550 দিয়ে ডিভাইড করবো এটা, তাহলে 100 ডিভাইডেড বাই কত 550, তাহলে এটা কি হয়ে গেল এইচপি তে চলে এলো, এবং এটার মান যেটা পাবো, এটার মান যেটা পাবো সেটা হচ্ছে কি তোমরা একটা ভাগ করে নেবে দরকার পড়লে, 0 0 কেটে গেল, 5 2 10, 5 11 55, এত হর্স পাওয়ার, 2 কে ভাগ করে দেখে নিতে পারো 11 দিয়ে, দশমিক নিলাম, 0 নিলাম, 11 একে কত 11, 10 থেকে একবার দিলে 9, 0 8 11 কত 88, মানে অ্যাপ্রক্সি যদি বলো 0.18, তাহলে 0.18 হর্স পাওয়ার, এত হর্স পাওয়ার, 0.18 হর্স পাওয়ার, তাহলে 100 পাউন্ড ভরের একটি বস্তুকে একটি ক্রেনের সাহায্যে 5 মিনিটে 300 ফুট উচ্চতায় তোলা হলে ক্রেনটির যেটা ক্ষমতা হবে সেটা হচ্ছে কি তোমার 0.18 হর্স পাওয়ার। আশা করি তোমরা বুঝে গেছো। পরের কোশ্চেন দেখো কি বলেছে। আমরা গতিশক্তি দিয়ে একটা অঙ্ক করে নিই। কি বলেছে যে 50 গ্রাম ভরের একটি বুলেট, তাহলে এম মানে কত, এম মানে হচ্ছে 50 গ্রাম ভরের কোনো বুলেট, যার গতিবেগ কত হয়েছে, একটি বুলেট যেটা কত গতিবেগে আছে 200 মিটার পার সেকেন্ড, এত গতিবেগে আছে, একটি বন্দুক থেকে নির্গত হলো, নির্গত বুলেট গতিশক্তির পরিমাণ কত,
এবার দেখো দুটোর মধ্যে কিন্তু একটা এসআই একক আছে, একটা সিজিএসআই একক। তাহলে 50 গ্রামকে আমি কি করলাম 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রামে করে নিলাম। তাহলে কত হয়ে গেল? 50 2 হচ্ছে 120, 1/20 কেজি, 1/20 কেজি। তাহলে আমরা যদি গতিশক্তির পরিমাণ বের করি, ই কাইনেটিক এনার্জি, সেটা আমরা জানি। স্থির শক্তির পরিমাণটাকে কি বলেছিলাম? ই পোটেনশিয়াল এনার্জি, যেটার মান হচ্ছে mgh। আর গতিশক্তির পরিমাণটা হচ্ছে ই কাইনেটিক এনার্জি, যেটা হচ্ছে 1/2 mv²। তাহলে ই কাইনেটিক এনার্জি হচ্ছে 1/2 m মানে কত? m মানে হচ্ছে 1/20। ভি মানে কত? ভি মানে হচ্ছে তোমার 200। v² যেহেতু বলেছে তাহলে 200 × 200 আসবে। এবার গতিশক্তিকে আমরা কি করব? শক্তি যেটাই হোক না কেন, এসআই একক কি আসবে? জুল আসবে। সেটা স্থিতিশক্তি শক্তি হোক অথবা গতিশক্তি হোক। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পেলাম? 20 কে এটা দিয়ে যদি ডিভাইড করি, ক্যালকুলেশন করি, তাহলে 20 1 20 মানে 10 হলো। 2 দিয়ে কাটো তাহলে কত পেলাম? 5। তাহলে 5 দিয়ে কত হয়ে গেল? 10 0 0 এত জুল। তাহলে গতিশক্তির পরিমাণ কত হয়ে গেল? এত জুল। লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 8। 60 কিমি/আওয়ার বেগে গতিশীল 1500 গ্রাম ভরের একটি গাড়িকে থামাতে কত কার্য করতে হবে? তাহলে কি পরিমাণ কার্য করতে হবে? একটা গাড়ি যেটা তোমার 60 কিমি/আওয়ার গতিবেগে চলছিল, তাহলে 60 কিমি/আওয়ার গতিবেগে চলছিল, তার মানে এর একটা কাইনেটিক এনার্জি আছে। কিন্তু সেই গাড়িটাকে তুমি থামিয়ে দিলে, থামিয়ে দেওয়া মানে কি গতিশক্তি কত হয়ে গেল? 0 হয়ে গেল। গতিশক্তি কি হয়ে গেল? 0 হয়ে গেল। তার মানে এক্ষেত্রে যখনই ভেলোসিটি আমি 0 করলাম, ভেলোসিটি কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, 0 কিমি/আওয়ার। তাহলে এর গতিশক্তি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দুটোর মধ্যে জাস্ট ডিফারেন্স। কি পরিমাণ আমাকে কি করতে হবে? গাড়িটা থামাতে কি পরিমাণ কার্য করতে হবে? কার্য মানে তো শক্তি। তাহলে কি পরিমাণ কার্য করতে হচ্ছে? সেটা হচ্ছে 1/2 m। m মানে কত? গাড়িটির ভর হচ্ছে 100, দেখো 1500 কিগ্রা। আচ্ছা, 1500 কিগ্রা। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি একবারে। 1500 কিগ্রা। এবার গতিবেগ কত ছিল? 60। এটাকে কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে করে নাও, তাহলে 5/18 মিটার/সেকেন্ড। পরে গতিশক্তি তো 0 হয়ে গেল। 1/2 mv² মানে স্কয়ার করে দেবো। আচ্ছা আমি আরেকবার বলে দিই। একটা গাড়ির গতিবেগ ছিল 60 কিমি/আওয়ার। একটা গাড়ির গতিবেগ ছিল 60 কিমি/আওয়ার। তার গতিবেগকে আমি কি করলাম? তার গতিবেগকে আমি যদি 0 করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি পরিমাণ কৃতকার্য করতে হবে? তাহলে যেটা কৃতকার্য করতে হবে, যে প্রথমে যদি ই কে থাকে কৃতকার্য, পরে কৃতকার্য কত হয়ে যাচ্ছে? মানে গতিশক্তি কত? প্রথমে যদি গতিশক্তি তোমার ই কে থাকে, তাহলে পরে গতিশক্তি কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে কৃতকার্য মানে কি? এই যে গতিবেগের যেটা ডিফারেন্স, এই গতিশক্তির যেটা ডিফারেন্স সেটা হচ্ছে কৃতকার্য। এখানে দেখে নাও কি বলেছে। কৃতকার্য হচ্ছে মানে কি? কৃতকার্য মানে হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন, সেটাকে আমরা কৃতকার্য বলবো। একটা গাড়ির গতিবেগ ছিল প্রথমে 1/2 mv², সেই গাড়ির গতিবেগ 0 হয়ে গেল। তাহলে কৃতকার্য মানে কি পরিমাণ কৃতকার্যের পরিবর্তন হলো? তাদের গতিশক্তির যেটা পরিবর্তন সেটা হচ্ছে কৃতকার্যের পরিবর্তন। যেটা গতিশক্তির পরিবর্তন হবে সেটাই কৃতকার্যের পরিবর্তন হয়ে যাবে। কোনো একটা গাড়ির গতিবেগ v ছিল, হঠাৎ করে u হয়ে গেল, তাহলে কৃতকার্যের পরিবর্তন কতটা হলো? v - u। তাদের গতিশক্তির যেটা পরিবর্তন হবে সেটাই কৃতকার্যের পরিবর্তন হবে, মানে 1/2 mv², 1/2 mu², এটাই কৃতকার্যের পরিবর্তন। তাহলে সেটাই আমরা ক্যালকুলেশন করছি এখানে। তাহলে 1/2 প্রথমে প্রাথমিক অবস্থায় কৃতকার্য যদি বের করি, গতিশক্তি যদি বের করি, তাহলে কি হচ্ছে? 1/2 m মানে কত? m মানে হচ্ছে গিয়ে তোমার 1500 কিগ্রা, না কত দিয়েছে দেখো? হ্যাঁ 1500 কিগ্রা। তাহলে m এর জায়গায় 1500 কিগ্রা লিখে দিলাম। ই কাইনেটিক এনার্জি মানে 1/2 mv²। v মানে কত? v মানে তোমাকে বলে দিয়েছে 60 কিমি/আওয়ার। এটাকে তুমি যদি মিটার/সেকেন্ডে করতে চাও তাহলে কি করবে? 5/18 দিয়ে গুণ করবে। 5/18 মিটার/সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করতে হবে কোনো কিছু না। 5 12 60, সরি 6 দিয়ে কাটবে। 5 দিয়ে কেটে লাভ নেই, আমরা 6 দিয়ে কাটবো। 6 10 কত? 60, 6 3 হচ্ছে কি 18। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, 1/2 এটাও কেটে যাবে, 750।
তাহলে 750, উপরে কত আসছে 50, নিচে 3, 50 নিচে 3, আর এইদিকে তো তোমার 0 হয়েছে, কারণ গতিবেগ 0 হয়ে গেছে, তার মানে গতিশক্তি 0 হয়ে যাবে। 3 দিয়ে তো একবার কাটলো, 3 পয়সা 75, 250, মানে ক্যালকুলেশন বের করে একটা ক্যালকুলেশন হবে। 5 5 25, 25 25 কত হয়ে গেল 625, দুটো শূন্য ডিভাইডেড বাই কত 3, এ ভাগ করে দেখবে কত আসবে। ভাগ করে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 208333.3। তাহলে এটা আমরা ভাগ করে যেটা পাবো 3 দিয়ে 6, দেখতে বুঝতে পারছো 208333.3, এত জোর একটা বিদ্যুতের ক্যালকুলেশন হবে আর কি। তাহলে আমরা যেটা পেলাম যে কোন একটা গাড়ির যদি গতিবেগ থাকে, তাহলে এখানে গতিবেগটাকে তুমি যদি 0 করে দাও, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, যদি কৃতকার্য হয় তাহলে কৃতকার্য মানে কি হচ্ছে, গতিশক্তির যেটা পরিবর্তন সেটা হচ্ছে কি তোমার কৃতকার্য। বলো, এই যেটুকু অঙ্ক আমরা করলাম বোঝা গেল কিনা? আশা করি বুঝে গেছো তোমরা। নেক্সট দেখো কি বলেছে। আচ্ছা, অঙ্ক তো আমাদের হয়ে গেল, সেখানে কিছু কোশ্চিন দেওয়া আছে, কোশ্চিনগুলো সলভ করি। কোশ্চিনগুলো দেওয়া আছে যদি এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে গিয়ে, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে কি জুল। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে কি তোমার জুল। আর যদি আমাকে বলতো যে সিজিএস এককে কার্যের পরম একক, তাহলে সেটা কি করতাম, আর করতাম। কিন্তু অভিকর্ষ একক যদি বলতো তাহলে এটা হতো না, কিন্তু অভিকর্ষ একক হলে চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, একটা আমরা করেছিলাম যে গ্রাম সেন্টিমিটার, একটা হচ্ছে কি তোমার গ্রাম মিটার, একটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার, তখন ওটা এসআই পদ্ধতি চলে আসবে, ওটা সিসি করে দেখে নেবে এককগুলো। পরের কোশ্চেন কি বলেছে, 1 জুলের মান কত হয়ে যাবে 10⁻7 আর্ক, এটা তোমরা জানো 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্ক। এখানে কিছু কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া আছে। বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হলো, হ্যাঁ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে সিরিজ অফ। বললাম দাদা, হ্যাঁ বলো। ফিজিক্স থেকে তাও মোটামুটি কটা ম্যাথ আসতে পারে? এটা তো ঠিক বলতে পারছি না গো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো তো। ফিজিক্স থেকে ম্যাথ ছিল, কেমিস্ট্রি থেকে আমি ম্যাথ দেখিনি কিন্তু। হ্যাঁ, ফিজিক্স থেকে তবু ধরে ফিজিক্স রাখো। থেকেই ছিল মোটামুটি, তাও বলছি তাহলে কটা, তাও something, 3-4টা। হ্যাঁ 3 4টা মতো থাকবে, একটা সেট দেখলেই হলো। একটা হুম, সেট তুমি যদি দেখো ঠিক তাহলে আছে। বুঝতে পারবে। 3 4 তো কোশ্চেন থাকবে, তারও বেশি থাকতে পারে, কম থাকবে না। হুম, সিঁড়ি দিয়ে উপরে ওঠা, সিঁড়ি দিয়ে উপরে ওঠা হচ্ছে গিয়ে তোমার বলের বিরুদ্ধে কৃতকার্য, কিন্তু বলের দিকে কৃতকার্য যদি বলি তাহলে সিঁড়ি থেকে নিচে নামা। সিঁড়ি দিয়ে উপরে ওঠা হচ্ছে বলের বিরুদ্ধে, কিন্তু বলের দিকে যদি বলি তাহলে সিঁড়ি থেকে নিচে নামা বা উপর থেকে নিচে নামা, সেটা হচ্ছে বলের দিকে কৃতকার্য। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে স্থিতি শক্তি সবসময় বাড়বে। স্থিতি শক্তি কি হচ্ছে, উচ্চতার উপর নির্ভর করে, তাহলে ভূমি থেকে যত উপরে নিয়ে যাবো স্থিতি শক্তির মান কিন্তু তত বাড়তে থাকবে এবং গতিশক্তির মান কমতে থাকবে। এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে গিয়ে জুল, ঠিকই আছে। সিজিএস হলে আর কত, এটা হচ্ছে তো ক্ষমতার একক। নিউটন তো বলের একক। শক্তি হলো এক ধরনের কার্য করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। তাহলে শক্তি আর মান, তুমি যে কার্যটা করছো সেটা হচ্ছে তোমার শক্তি, সেই জন্য বলছে কার্য করার সামর্থ্যকে আমরা কি বলবো, শক্তি বলবো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কার্য করার হারকে কি বলে গো? কার্য করার হারকে, ক্ষমতা। হুম, ক্ষমতা। কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতার ব্যবহারিক একক কি বলো, ক্ষমতার ব্যবহারিক একক কি? ওয়াট না? ক্ষমতার ব্যবহারিক হ্যাঁ, একক জুল। কার্যের ব্যবহারিক একক কি বলতো? কার্যের ব্যবহারিক একক, কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল। কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল। ক্ষমতার, আচ্ছা জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি। 1 জুল পার 1 সেকেন্ড সমান হচ্ছে 1 ওয়াট, বা জুল পার সেকেন্ডকে সংক্ষেপে কি বলে, ওয়াট বলে।
স্থিতি শক্তি মানে কি? ই পোটেনশিয়াল এনার্জি যেটা বলে স্থিতি শক্তি। ভর অভিকর্ষীয় ত্বরণ ইনটু উচ্চতা। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি? আচ্ছা, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক বলেছে। তাহলে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক যদি বলি তাহলে আর পার সেকেন্ড। আর পার সেকেন্ড। ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়। তাহলে কার্য সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি গো? আর আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। কার্য করার সামর্থ্যকে কি বলে? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। স্থির ভরে কোনো বস্তুর গতিবেগ বাড়লে গতিশক্তি বাড়ে। কোন একটা স্থির ভরের বস্তু আছে, সেই বস্তুটা এবার যদি আমি গতিবেগ বাড়াই, তাহলে গতিবেগ বাড়ালে কি হবে? গতিশক্তি বাড়বে। কারণ গতিশক্তি বাড়া মানে কি হচ্ছে? গতিশক্তি যখনই বাড়ছে তার মানে ওর গতিবেগ বাড়াতেই হবে, নাহলে হবে না। তাহলে স্থির ভরে কোনো বস্তুর গতিবেগ বাড়লে গতিশক্তি বাড়ে। সত্য মিথ্যা কি বলেছে দেখো? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্ক। ঠিকই আছে, কার্যের একক 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। ঠিকই আছে, বা 550 ফুট পাউন্ড। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 550 ফুট পাউন্ডও বলতে পারো, ফুট পাউন্ড। বস্তুর কার্য করার হারকে শক্তি বলে। না, কার্য করার হার মানে হচ্ছে সময়। হার মানে হচ্ছে সময়কে রিপ্রেজেন্ট করছে। কার্য করার হারকে শক্তি বলে না, ক্ষমতা বলে। এটা ভুল হয়ে গেল। এক ব্যক্তি সুটকেস হাতে দিয়ে আনুভূমিক রাস্তা দিয়ে হাঁটলে তার কার্য শূন্য হয়। হ্যাঁ, সুটকেস হাতে যদি আনুভূমিক রাস্তা দিয়ে হাঁটে তাহলে সেক্ষেত্রে কার্য হচ্ছে কি তোমার শূন্য। কারণ সুটকেস যেটা আমরা নিয়ে যাচ্ছি সেটা সরণের সাথে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে এক্ষেত্রে কার্য শূন্য। ক্ষমতার ব্যবহারিক একক কি? ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। মহাবিশ্বে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সংরক্ষিত। ঠিকই আছে। না, মহাবিশ্বে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সংরক্ষিত না, মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ সংরক্ষিত। শুধু যান্ত্রিক শক্তি বলবো না, মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ হচ্ছে সংরক্ষিত। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা সম্ভব। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক এবং অপরিবর্তনীয়। তাহলে মোট যান্ত্রিক শক্তি এটা কিন্তু হবে না। মোট শক্তির পরিমাণ হবে। কার্য কি ধরনের একটা রাশি বলো তো? কার্য কি ধরনের রাশি গো? কার্য কি মানে ধরনের কি রাশি? ভেক্টর নাকি স্কেলার এটা বুঝতে হবে কি? স্কেলার। কার্য হচ্ছে স্কেলার রাশি। কোন দিকে কার্য হবে আমি জানি না, ঠিক আছে? হ্যাঁ। কার্য হচ্ছে স্কেলার রাশি। প্রযুক্ত বলের অভিমুখ এবং বলের প্রয়োগবিন্দু সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের পরিমাণ কি হয়? কত হয় বলে? একবার এরকম ভাবে তুলে দিবে স্টেটমেন্ট। প্রযুক্ত বলের অভিমুখ, বলের প্রয়োগবিন্দু সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের পরিমাণ কত হবে? বলো। বলের অভিমুখ, প্রযুক্ত বলের অভিমুখ এবং কৃতকার্যের অভিমুখ পরস্পর লম্ব হলে শূন্য। শূন্য হবে। ওই সুটকেসের ইয়েটা মনে হয় না? সুটকেসের এটা ঠিক। সুটকেসের এটা বলতে পারো। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি বলতে পারো। কার্যহীন বল যেটা। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর্ক। আর্ক। কার্যের ব্যবহারিক একক কি? ব্যবহারিক একক হচ্ছে জুল। কার্যকর হারকে কি বলে? ক্ষমতা। ক্ষমতা। ক্ষমতার ব্যবহারিক একক কি? দেখো, ওয়াট। তাহলে কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল, ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। আচ্ছা, কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। শক্তি কি ধরনের রাশি? শক্তি আর কার্য একই ধরনের রাশি, সেটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার। স্থিতি শক্তি পরিমাপের সূত্র কি? বস্তুর ভর, অভিকর্ষের ত্বরণ এবং উচ্চতা। স্থিতি শক্তি পরিমাপের সূত্র হচ্ছে বস্তুর ভর, অভিকর্ষের ত্বরণ এবং এমজিএইচ। এমজিএইচ। গতিশক্তি পরিমাপ সেটা হচ্ছে এম ভি স্কয়ার। গতিশক্তি পরিমাপের সূত্র হচ্ছে এম ভি স্কয়ার। বলের প্রয়োগবিন্দু সরানো হলে কি কার্য সম্পাদিত হওয়া সম্ভব? বলের প্রয়োগবিন্দু সরণ না হলে কি কার্য সম্পাদিত হওয়া সম্ভব? বলো। বলের যদি প্রয়োগবিন্দু সরণ না হয়, হবে না। হবে না। হবে না। হ্যাঁ, কারণ কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। বেশ। এক অশ্ব ক্ষমতা মানে কত? এক অশ্ব ক্ষমতা মানে 746 ওয়াট।
এসআই বইতে কার্যের পরিমাপক তোমরা জানো, সেটা হচ্ছে জুল, এটা বি। তারপরে বললো 1 জুল সমান 10⁷ আর্ক, সি। ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড, যেটাকে ওয়াট বলি আমরা। ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড টু দি পাওয়ার -1, যেটাকে আমরা ওয়াট বলি, তাহলে এটা ডি। বেশ, তোমাদের সমস্ত কোশ্চেনও হয়ে গেল। কিছু কোশ্চেন এখানে আছে, এই কোশ্চেনগুলো দেখো। দেখো স্টেটমেন্ট গুলো দিবে, প্রমাণ করে যে অবাধে এখানে কি হচ্ছে, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা কিন্তু একই থাকে। এখান থেকে কোশ্চেন হয়েছে তোমাদের, হ্যাঁ। অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা একই থাকে। তোমাকে যদি বলি যান্ত্রিক শক্তি মানে কি বলতো, বলো। যান্ত্রিক শক্তি মানে কোন কোন শক্তিকে বোঝাচ্ছে? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে স্থিতি শক্তি, শক্তি আর হচ্ছে গতি শক্তি মনে হয়। স্থিতি শক্তি প্লাস গতি শক্তি, ঠিক। আর যদি বলি স্থিতি শক্তি কয় ধরনের, বলো। স্থিতি শক্তি দুই ধরনের। হ্যাঁ, দুই ধরনের। একটা হচ্ছে স্থিতিস্থাপক, অভিকর্ষীয় একটা হচ্ছে স্থিতিস্থাপক, আর একটা অভিকর্ষীয়। একটা অভিকর্ষীয়। তোমাকে যদি বলি যে অভিকর্ষ স্থিতি শক্তির সূত্র কি বলতো? অভিকর্ষ ওই ইপি যেটা ওইটা তো এমজিএইচ। এমজিএইচ। হ্যাঁ, অভিকর্ষ স্থিতি শক্তির সূত্র হচ্ছে এমজিএইচ, কিন্তু স্থিতিস্থাপক স্থিতি শক্তি এর কোনো সূত্র নেই, ঠিক আছে। এটা আকৃতির পরিবর্তনের জন্য। দাদা আগের দিনের একটা বুঝিয়েছিলে না, কি বলো? ওই এইটারই আর কি, লাস্টে একটা বুঝিয়েছিলে না, কে দিয়ে, কে মানে ওই স্থিতি স্থাপক, ওইটা আরেকবার একটু বলে দিবেন। আচ্ছা, ওখানে ইকে, ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে 1/2 mv²। কোন একটা বস্তুর যদি গতিবেগ থাকে, তাহলে এটা আমরা এরকম ভাবে মেজার করি। এটা প্রমাণ করা যায়, কিন্তু আমাদের দরকার নেই। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে 1/2 বস্তুর ভর ইন্টু ভি²। কোন একটা বস্তু, যেমন আমরা কি করছিলাম, কোন একটা বস্তুকে ভূমি থেকে ভরের কোন বস্তুকে উচ্চতায় নিয়ে গেছিলাম, উচ্চতায় নিয়ে গেছিলাম, তাহলে সেক্ষেত্রে অভিকর্ষে স্থিতি শক্তির পরিমাপ হচ্ছে কত? পরিমাপটা যদি করি, তাহলে সেটাকে আমরা বলবো, পরিমাপটাকে পোটেনশিয়াল এনার্জি, এবং এটার মান হচ্ছে mgh। একই রকম ভাবে একটা বস্তুর গতিবেগ 0 ছিল, হঠাৎ করে ওর গতিবেগ দেখছি v হয়ে গেছে। v1 সমান 0 ছিল, v2 সমান কত হয়ে গেল? v হয়ে গেল। তাহলে আমরা যদি বলি গতিশক্তির যেটা পরিবর্তন, তাহলে সেটা কত হয়ে যাবে? কে মানে হচ্ছে 1/2 m v - 0 তার স্কয়ার। তাহলে কত হয়ে গেল? 1/2 m v²। এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এই যে গতিশক্তির পরিবর্তন, এটাও এক ধরনের কার্য, ঠিক আছে। কার্য করেছে বলে গতিশক্তির পরিবর্তন হয়েছে। এটা যা সূত্র, স্থিতি শক্তির সূত্র হচ্ছে এটা, আর গতিশক্তি হচ্ছে গতির দরুন যেটা পাই, সেটা হচ্ছে 1/2 mv²। চলো পরের কোশ্চেন কি বলেছে দেখে নাও, এইটুকু করে আজকে ছেড়ে দেবো। তোমাদের পরীক্ষা কোন মাসে জানো? জুলাই মনে হয়। ও, তোমাদের কাছে তো অনেক সময় এখন, তার আগে বই শেষ হয়ে ওই যাবে। হচ্ছে কমপ্লিট। হুম। কমপ্লিট করাই নিয়ে প্র্যাকটিস করাও, তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। হ্যাঁ, অনেক সময় তোমাদের। কি সময় বলবো? নেই। আর বলছি দাদা, তুমি রাগ করো না, রেকর্ডিং এর কথা বললে আবার। না না, রেকর্ডিং হচ্ছে তো। না না, রেকর্ডিং পাঠানোর কথা বললে। রেকর্ডিং দেখো, কালকে পাঠিয়ে দিয়েছি সবগুলো আমি। হ্যাঁ, আজকেরটাও আবার পাঠিয়ে দিও। হ্যাঁ, রেকর্ডিং গুলো দিয়ে দেবো, অসুবিধা নেই। একটি বস্তু কি বলেছে দেখে নাও, যে একটি বস্তুর উপর 4 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির সরণ 25 সেন্টিমিটার হলে কৃতকার্যের পরিমাণ কত? তাহলে ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স, মানে 4 নিউটন। কোনো একক লিখবো না, দেখে নেবো সবগুলো এসে এককে আছে কিনা। 4 নিউটন হচ্ছে, আচ্ছা আমি লিখেই করি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ফোর্স হচ্ছে গিয়ে তোমার 4 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে 25 সেন্টিমিটার। যদি অঙ্ক না করো তাহলে ফেল করবে, আমি বলে দিলাম। অঙ্ক করে আসতে হবে পরীক্ষাতে। এত মিটার, কারণ সব এসে একে করে নিলাম, তাহলে 1 এর 4 মিটার হয়ে গেল।
তবু তো তোমাদের এখন বইয়ের অঙ্কগুলো করাচ্ছি সহজ। এখান থেকে এবার বেছে বেছে যখন নিয়ে আসবো কোশ্চেন ব্যাংক থেকে, তখন দেখবে একটু কঠিন হয়ে যাবে। তাহলে 4 কেটে গেল। এইরকমই থাকে, আর এর বেশি থাকবে না। তাহলে কত হয়ে গেল? 1। তাহলে আমাকে বলেছে যে কৃতকার্যের পরিমাণ, তাহলে কত হয়ে গেল? 1 জুল। কারণ ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 1 জুল পেয়ে গেলাম। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 মিনিট কি পরিমাণ কার্য করে? তাহলে 60 ওয়াট সব লিখে দিচ্ছি। ক্ষমতা আমাকে বলে দিয়েছে 60 ওয়াটের। যন্ত্রটা 60 ওয়াটের। কত সময় ধরে চলেছে? সেটা হচ্ছে 1 মিনিট চলেছে। এক মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে আমাকে বলেছে কি পরিমাণ কৃতকার্য করলো। তাহলে পাওয়ার সমান হচ্ছে গিয়ে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক সমান হচ্ছে পাওয়ার ইন্টু টাইম। পাওয়ার মানে 60 আর সময় হচ্ছে 60। তাহলে 3600 এসআই একক, সবগুলো এসআই এককে নিয়েছি। সেকেন্ডটাও এসআই একক, ওয়াটটাও এসআই একক। তাহলে এটা কি হয়ে যাবে? জুলে আসবে। তাহলে কৃতকার্য কত হয়ে গেল? 3600 জুল। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। সরি, 4 নম্বর। 100 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলে স্থির অবস্থায় রাখা হলে বস্তুটির স্থির শক্তির পরিমাণ কত হবে? বেশ, তাহলে যখনই অভিকর্ষের বলের উপরে যাব, তাহলে তখন সেক্ষেত্রে স্থির শক্তির পরিমাণ এই পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে mgh। 100 গ্রাম ভরের বস্তু, ভরকে তুমি যদি গ্রামকে যদি কিলোগ্রাম করতে চাও, তাহলে কি করবে? 1000 দিয়ে ভাগ করে নাও। 100 ভাগ হচ্ছে 1000। বেশ, হয়ে গেল। ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে, তাহলে জি তো আমার জি দেওয়া আছে কি? জি দেওয়া নেই। তাহলে জি যদি না দেওয়া থাকে, তাহলে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিলাম। জি যেহেতু দেওয়া নেই, তাহলে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভূপৃষ্ঠ থেকে কতটা? 1 মিটার উপরে নিয়েছে, তাহলে 1 দিয়ে গুণ করলাম। তাহলে এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে জি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। তাহলে যেহেতু সবগুলোই এসআই এককে আছে, তাহলে কি হবে? জুল হবে। ক্যালকুলেশন করো। কেটে গেল। তাহলে 9 কি পেলাম? 9.8 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 10, এত জুল। তাহলে কত হয়ে গেল? দশমিক 1 ঘর পরে সরবে, 1 ঘর আগে সরবে। তাহলে এত জুল, এত জুল হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে? লাস্ট কোশ্চেন আমি এখানে করে দিচ্ছি, 5 নম্বর কোশ্চেন। তোমরা বুঝতে পারছো তো নাকি? বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ 100 ওয়াট কি বলেছে দেখো। তাহলে কি পরিমাণে 100 ওয়াট যদি একটা বাল্ব 30 মিনিট যদি জ্বলে, তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ কার্য করবে? তাহলে আমরা জানি যে পাওয়ার সমান হচ্ছে W/T। তোমাকে পাওয়ার বের করতে বলেছে। আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে পাওয়ার, এই সরি ওয়াট, এই ভুলভাল বলছি। আমাকে কি বের করতে বলেছে সেটা হচ্ছে কি পরিমাণ কার্য করবে বা শক্তি, কি পরিমাণ শক্তি অপচয় করবে। এখানে দুই রকম ভাবে কোশ্চেন দিতে পারে, যে কি পরিমাণ কার্য করবে অথবা কি পরিমাণ শক্তি অপচয় করবে। তাহলে পাওয়ার সমান হচ্ছে W/T। তাহলে আমাকে শক্তি বের করতে হবে বা কার্য বের করতে হবে। তাহলে কার্য সমান কত হয়ে গেল? পাওয়ার ইন্টু টি। তাহলে পাওয়ার হচ্ছে 100 ওয়াট, আমি লিখবো না। 30 মিনিট মানে কত? 30 ইন্টু 60, এত সেকেন্ড। তাহলে এটা কিসে আসবে? কার্য বের করতে বলেছে, তাহলে জুলে আসবে। ক্যালকুলেশন করো, 3 ছয় কত? 18, কত শূন্য? 3টে শূন্য, এত জুল। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 18,000 জুল। সরি, 4টা শূন্য হবে নাকি? হ্যাঁ, 4টা শূন্য হবে। তাহলে 18,000 জুল এই পরিমাণ তোমাকে কৃতকার্য করতে হবে। তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমাদের কার্য, ক্ষমতা, শক্তি চ্যাপ্টার কিন্তু শেষ। বল ও গতি শেষ, কার্য, ক্ষমতা, শক্তি শেষ। এরপরে হচ্ছে কি তোমাদের আমি যেটা করাবো, পরিমাপ করে নিয়েছি আমরা। এরপরে যেটা করাবো তাপ। লেন্স বলে ওই লেন্সের কোশ্চেন দেখলাম অনেক, ওই রকম চ্যাপ্টার আচ্ছা, আছে তাহলে নাকি তোমরা কিছু? এক কাজ করো, তাপ বাদ দাও। আলো, তোমাদের আলো করাবো নেক্সট দিন আলোটাই থেকে। লেন্স। তোমাদের আলোই করাবো, ঠিক আছে? আলো চ্যাপ্টারই করাবো। আলোটা করিয়ে দাও, ওটা থেকে অনেক কোশ্চেনই আছে। আলো করাবো। প্রতিফলন বিজ্ঞান। আর তাপ পড়তেই হবে, তাপ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাপ হ্যাঁ তোমাদের এসছে। আর তুমি বললে যে আগের দিন ইলেকট্রিসিটিটাও করাবে, হ্যাঁ, আসেনি ওটা থেকে। ইলেকট্রিসিটিটা শেষে করাবো। এবার আমার টার্গেট যে ইলেকট্রিসিটি থেকে তোমাদের কোশ্চেন বেশি আসবে। হুম। ইলেকট্রিসিটি হয়ে গেলে তারপর শব্দ,
যতগুলো শক্তির চ্যাপ্টার আছে সব শো করতে হবে। তারপরে তোমাদের মোলের চ্যাপ্টারটা তোমরা দেখেছো গো? মোল চ্যাপ্টারটা হ্যাঁ দেখেছি, কিন্তু ওই প্রথম ক্লাসটাই অতটা ভালো করে তো বুঝতে পারিনি। বললাম না ওই দিন তোমাকে। হ্যাঁ ওই জিনিসগুলো। আচ্ছা তুমি একটা কোশ্চিন বলছিলে, কি কোশ্চিন জানো? গ্রামভার না কি যেন বলছিলে? অভিকর্ষে একক। হ্যাঁ গ্রামভার। হ্যাঁ বলের আমরা যদি অভিকর্ষে একক নিই, তাহলে সিজিএস পদ্ধতিতে যদি আমরা বলি সিজিএস, তাহলে সেটা হচ্ছে জিএফ বা গ্রামভার। এফ মানে হচ্ছে ত্বরণ, সেই জন্য এফ দিয়ে বলে। আর এসআই পদ্ধতি যদি বলি তাহলে কি হচ্ছে কেজিএফ। তাহলে আমরা যদি বলি যে বলের সিজিএস একক কি, তাহলে গ্রামভার। জিএফ, জি মানে হচ্ছে গ্রাম আর এফ মানে হচ্ছে ত্বরণ, অ্যাকচুয়ালি গ্রামভার। আর এসআই একক যদি বলি তাহলে সেটা হচ্ছে কিলোগ্রাম ভার। একটা হচ্ছে গ্রাম ভার আর একটা হচ্ছে কিলোগ্রাম ভার। এটার মানে অ্যাকচুয়ালি কি? তাহলে আমি এখানে গ্রাম ভারের জায়গাতে আমি বললাম 1 গ্রাম ভার। 1 গ্রাম ভার মানে হচ্ছে কি এটা একটা বল। 1 গ্রাম ভার হচ্ছে একটা বল, মানে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে তুমি যদি দাঁড়াও 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে নিয়ে যেতে যেই পরিমাণ আমাকে বল প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 1 গ্রাম ভার। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে আমি নিয়ে যেতে যে পরিমাণ আমাকে, এরকম ছিল কি সংজ্ঞাটা 1 গ্রাম ভার? আচ্ছা হ্যাঁ দাঁড়াও আমি বলছি, এরকম ছিল। 1 গ্রাম ভার মানে হচ্ছে গিয়ে 1 গ্রাম ভরের কোনো বস্তু, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে যে বল প্রয়োগ করলে অভিকর্ষে বলের বিরুদ্ধে যে বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কি হয় 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেটাকে আমরা 1 গ্রাম ভর বলবো। মানে 1 গ্রাম ভরের কোনো বস্তু আছে, এই 1 গ্রাম ভরের কোনো বস্তুকে যেই বলটা প্রযুক্ত করলে বস্তুর গতির অভিমুখে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, তাহলে সেটাকে আমরা 1 গ্রাম ভার বলবো। তার মানে 1 গ্রাম ভার হচ্ছে একটা বল, আর বল মানে হচ্ছে গিয়ে কি মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে মাস মানে কত 1 গ্রাম, আর অ্যাক্সেলারেশন মানে কত হতে হবে, সেটা হচ্ছে কি তোমার 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। 1 গ্রাম ভার মানে হচ্ছে 1 গ্রাম ভরের কোনো বস্তু, এর উপরে যেই বলটা প্রয়োগ করবে যার জন্য বস্তুর গতির অভিমুখে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, তাহলে সেটা হচ্ছে 1 গ্রাম ভার। এবং লেখা হয়েছে কত 1 গ্রাম ভার হিসাবে লেখা হয়েছে। মানে এটা হচ্ছে একটা বল, যা বলটা আমরা মেজার করি কি করে, বলটা আমরা ফোর্স ইনটু অ্যাক্সেলারেশন দিয়ে মেজার করি। তাহলে ফোর্স মানে হচ্ছে কি কত 1 গ্রাম, সরি ফোর্স বলছি, মাস হচ্ছে কি কত 1 গ্রাম, আর ত্বরণ মানে কত 1 সেমি পার সেকেন্ড স্কয়ার, যেটাকে সংক্ষেপে লেখা হচ্ছে 1 গ্রাম ভার। ঠিক আছে, মানে আমরা যেটা পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা বলতে পারবো যে 1 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। আর গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে আমরা কি করি, আচ্ছা এখানে আরেকটা জিনিস ভুল করছি, ত্বরণ তো আমি লিখিই নি, ত্বরণ 1 সেমি পার সেকেন্ড স্কয়ার কেন বললাম, 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। আমি আরেকবার বলছি দেখো, যে 1 গ্রাম ভরের কোনো বস্তু 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুর গতির অভিমুখে 981 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলবো 1 গ্রাম ভার বলবো। আর 1 কিলোগ্রাম ভার মানে কি, 1 কিলোগ্রাম ভার, 1 কিগ্রা ভর, 1 কিগ্রা ভরের কোনো বস্তুর গতির অভিমুখে যে বলটা প্রয়োগ করলে বস্তুর গতির অভিমুখে কি হবে ত্বরণ সৃষ্টি হবে, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটাকে আমরা বলবো 1 কিগ্রা ভার। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে কি পেয়ে যাবে, সেটা হচ্ছে 981 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। 981 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার আমরা বলি টাইম, এটা ক্যালকুলেশন করলে আমরা কত পেয়ে যাব, সেটা হচ্ছে 9.81 কিগ্রা মিটার পার সেকেন্ড স্কয়ার। আর 9.81 কিগ্রা মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমরা কি বলবো নিউটন বলবো। ব্যাস।
এইটুকু হচ্ছে গিয়ে তোমার কনসেপ্ট, আর কিছু না। ঠিক আছে, তোমাদের কাছে যদি বইটা থাকে তাহলে দেখো সংজ্ঞাতে কি লেখা আছে। 1 গ্রাম ভারের সংজ্ঞাতে কি লেখা আছে, আর 1 কিলোগ্রাম ভারের সংজ্ঞাতে কি লেখা আছে। আচ্ছা, তোমরা অবশ্যই যেটা করবে মোল চ্যাপ্টারটা কিন্তু করো। মোল চ্যাপ্টারটা তোমরা কিন্তু পড়ে নিও, কারণ কেমিস্ট্রি যখন পড়াবো তখন সেক্ষেত্রে মোল চ্যাপ্টারটা কিন্তু লাগবে। কেমিস্ট্রি থেকে তোমাদের অঙ্ক খুব বেশি নেই, অঙ্ক দেয়ও না। যদি দেয় তাহলে সেক্ষেত্রে রাসায়নিক গণনা থেকে হয়তো কোনো একটা কোশ্চেন দিতে পারে। অর্থাৎ কেমিস্ট্রিরও আমাদের কিন্তু 4-5টা চ্যাপ্টার পড়তে হবে। এই মাসের মধ্যে আমি যেটা ভেবেছি তোমাদের ক্ষেত্রে, যে আমরা ফিজিক্স কেমিস্ট্রিটা পুরোটা কমপ্লিট করে দেবো, আর এর পরের মাসে যেটা করাবো সেটা আমি বায়োলজি পড়াবো। ঠিক আছে, হ্যাঁ তাহলে খুব ভালো হবে, এই মাসে কমপ্লিট করে দাও ফিজিক্সটা। ফিজিক্স কেমিস্ট্রিটা মোটামুটি কমপ্লিট হয়েও যাবে এই মাসের মধ্যে, অনেকটাই হয়ে গেল তোমাদের। বড় বড় চ্যাপ্টারটা, যেমন বলগতি চ্যাপ্টার যেটা ছিল সেটা অনেক বড় চ্যাপ্টার ছিল, সেটা হয়ে গেল। এই কার্যক্ষমতা শক্তি দেখলে তো বেশি ক্লাস লাগলো না, দুটো ক্লাসের মধ্যে 3টে ক্লাসের মধ্যে হয়ে গেল। ঠিক আছে, তোমাদের নেক্সট হচ্ছে গিয়ে আবার এই দুটো সপ্তাহ এখন আমি আছি, এই সপ্তাহটা আর তোমাদের আমি শুক্রবার পড়াবো আবার। তাহলে দাদা এই রেকর্ডিংটা কালকেই দিয়ে দিও একটু আচ্ছা, সকালের দিকে, ঠিক আছে, দিয়ে দেবো। নাহলে আবার চাপ হয়ে রেকর্ডিং, রেকর্ডিং তোমারও নিয়ে, চাপ আমাদেরও চাপ। রেকর্ডিং নিয়ে কেমন চাপ, মানে রেকর্ডিং তোমাদের দেখতে হচ্ছে নাকি? না মানে তুমি তো দাও, দেখতে কিন্তু হচ্ছে না মাঝখানে মানে যে কি, গ্যাপ হয়ে যায় তখন আবার মানে হ্যাঁ, পরে একবার সবগুলো দিয়ে দাও, তখন লিখতে অনেক চাপ হয়ে যায়। না এমনি ধরো দেখি, এবার কিছু কিছু জায়গায় বাদ থাকে তো, বা ধরো কিছু বুঝলাম না মানে পড়ার সময়, তখন আবার একটু রেকর্ডিংটা দেখলে মানে সুবিধা হয়, ওই জন্য সুবিধা হবে, বলি ঠিক আর আছে। কি। ঠিক আছে, তুমি এবার রাগ করো না, বিরক্তও বোধ করো না, তুমি ডেলি কাটটা ডেলি দিয়ে দিলে একটু সুবিধা আচ্ছা হয়। ঠিক আছে, আমি কালকে দিয়ে দেবো উঠে উঠে, তোমাদেরটা আগে দরকার। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো। ঠিক ঠিক আছে, থাক আছে। তাহলে আজকে এটুকুই। তোমরা পড়তে থাকো, হ্যাঁ আর যদি পারো মূল চ্যাপ্টারটা আমি বলবো যে একটু দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে কেমিস্ট্রিটা বুঝতে। ঠিক আছে। না মানে হয়তো ক্লাস হয়তো বোরিং লাগতে পারে, কারণ ওখানে বোর্ডে হয়তো পড়ানো হয়েছে সেই জন্য, কিন্তু তারপরেও দেখে নাও একবার। না ওইটার জন্য না, মানে প্রথম ক্লাসটাই হ্যাঁ, ঠিকঠাক বুঝতে পারি। প্রথম ক্লাসটা একটু বিরক্তকর, একটু লাগবেই। তারপরে দেখবে পরে আবার ওই জিনিসগুলো রিপিট তুমি করে করে আমাকে তাহলে দাদা এখন যদি সময় থাকে একটু এসটিপিটা বলে দাও না, ওটা ওখানে কি বুঝিয়েছিলে? এসটিপি। এসটিপি তো কোনো কিছুই বলিনি, আমরা বলেছিলাম এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। টেম্পারেচার যেখানে কত হয় সেটা হচ্ছে 273 কেলভিন হয়, যেটাকে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলি। আর প্রেসার মানে হচ্ছে 76.5 টেম্পারেচার। এবার বলেছিলাম যে এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। এসটিপিতে কোনো কিছু বলিনি, যদি এসটিপি থাকে তাহলে এসটিপিতে তুমি 1 গ্রাম অণু মানে হচ্ছে 1 মোল। 1 গ্রাম অণু মানে হচ্ছে 1 মোল। যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা 1 গ্রাম অণু বলতে পারো। 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে হচ্ছে H2। সামনের দিকে 1 থাকলেই হলো। সামনের দিকে দেখো হাইড্রোজেনের সামনে কোনো কিছু লিখিনি, মানে হচ্ছে কি তোমার 1 লেখা আছে। কার্বন ডাই অক্সাইডের সামনে কোনো কিছু লিখিনি, মানে হচ্ছে কি 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড আছে। NH3 এর সামনে কোনো কিছু লিখিনি, 1 আছে, তার মানে 1 গ্রাম অণু NH3 হয়ে গেল। এটাকে 1 মোল বলে, মানে গুচ্ছ অ্যাকচুয়ালি। CH4, এটা 1 গ্রাম অণু হয়ে গেল। যৌগ হতে পারে অথবা মৌল হতে পারে। যৌগ হতে পারে অথবা মৌল হতে পারে। তাহলে 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড মানে কত হচ্ছে? আমরা যদি বলি যে 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে দেখবে এটা এখন বের করা যায়, ভর। ভর বের করা যায়। CO2, CO2 এর ভর কি করে বের করব? যে কার্বন হচ্ছে গিয়ে 6 নম্বর পজিশনে আছে। তোমরা দেখবে পিরিয়ডিক টেবিল যদি মুখস্থ করো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, এরকম ভাবে 30টা মৌল মুখস্থ করতে হবে তোমার। অক্সিজেন হচ্ছে কত? 8 ও 16। তাহলে আমরা ভর যদি বের করি, তাহলে কার্বন হচ্ছে গিয়ে, কার্বনের ভর হচ্ছে গিয়ে উপরের মাথারটা হচ্ছে ভর, তাহলে 12। আর অক্সিজেনের হচ্ছে গিয়ে ভর কত? 16, কিন্তু অক্সিজেন দুটো আছে, তাহলে গ্রামে যদি কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে? 44 গ্রাম। এটা হচ্ছে 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড, মানে এর ভর কত? 44 গ্রাম। 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম।
মোল সমান যেটা আছে মানে মোলের যে মানটা আছে ধরো হুম মানে এই ৪৪ গ্রাম সমানই ওই ১ মোল হবে তাই তো? কি বললে আরেকবার বলো। মানে ১ মোল সমান কি এই ৪৪ গ্রামটাই হবে? হ্যাঁ, ১ মোল যেটা কার্বন ডাই অক্সাইড পেলাম সেটা হচ্ছে ৪৪ গ্রাম। কারণ এর সামনের দিকে আমরা কিচ্ছু লিখিনি, একই লেখা আছে। যদি ২ মোল বলতাম তাহলে এখানে ২ থাকতো। ঠিক আছে? ২ মোল মানে হচ্ছে কত হয়ে যেত তোমার? তাহলে সেক্ষেত্রে ৪৮ ৮৮ গ্রাম হয়ে যেত। আবার ১ মোল তুমি আবার ১ মোল যদি হাইড্রোজেন নাও তাহলে সেটা কত হচ্ছে দেখে নাও। হাইড্রোজেন প্রথমেই আছে 1H1, হাইড্রোজেনের ভর হচ্ছে ১। তাহলে এটা কত হয়ে গেল? ২ গ্রাম। এবার STP তে সমস্ত গ্যাস যদি থাকে, NH3 নাও। NH3 যদি আমরা বলি তাহলে NH3 হচ্ছে গিয়ে তোমার নাইট্রোজেনের ৭ হয় আর ভর নাইট্রোজেনের প্রোটন সংখ্যা ৭, ভর সংখ্যা হচ্ছে ১৪। হাইড্রোজেনের দেখো ভর সংখ্যা এখনই বললাম 1H1 মানে 1, তাহলে 1 into 3 মানে এত গ্রাম, মানে কত হয়ে গেল? ১৭ গ্রাম। মিথেন, মিথেনের ক্ষেত্রে যদি বের করো তাহলে কি হবে? 1H, মিথেনের ক্ষেত্রে দেখো একটু আগে তো বের করলাম, কার্বনের ১২, হাইড্রোজেন হচ্ছে 1, 4টা হাইড্রোজেন আছে তার মানে কত হয়ে গেল? ১২ আর ৪ কত? ১৬ গ্রাম। তাহলে এই সমস্ত গ্যাসগুলো যদি STP তে থাকে, যতগুলো গ্যাস বললাম সবগুলো গ্যাস যদি তোমার STP তে থাকে, এই সমস্ত গ্যাসগুলো যদি এই গ্যাসটা, এই গ্যাসটা, এই 4টে গ্যাসে যদি তোমার STP তে থাকে, STP মানে এই টেম্পারেচারে থাকতে হবে এবং এই চাপে থাকতে হবে, তাহলে প্রত্যেকটা গ্যাসের কি হবে? আয়তন সেম হবে। আয়তন কত হবে? যে পরিমাণ জায়গা ওরা দখল করে থাকবে সেটা হচ্ছে 22.৪ লিটার। এটাই আয়তন দখল করে থাকবে। প্রত্যেকটা ১ গ্রাম অণু বা ১ মোল যেকোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন কত হবে? STP তে 22.৪ লিটার। এবং এদের মধ্যে অণু সংখ্যা একটা পার্টিকুলার থাকে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সেটার মান কত? 6.022 × 10⁻²৩ 6.0 হুম। এতটি। তাহলে সেটাই বলেছিলাম যে STP তে প্রত্যেকটা গ্যাসের আয়তন সমান। কত? প্রত্যেকটা গ্যাসের আয়তন এটা। এবং STP তে প্রত্যেকটা গ্যাসের মধ্যে অণু সংখ্যা সমান। সেটা হচ্ছে কত? 6.022 × 10⁻23। এটা হচ্ছে কি মান, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার ওখানে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো বোঝাতে গিয়ে অনেক কিছু বলতে হয়েছে এই বুঝি, আর কোনো কিছু না। তোমরা পরের ক্লাসগুলো দেখো, একই জিনিস বলা হয়েছে, বারবার করে বলা হয়েছে, যতক্ষণ অঙ্ক করবে কিছু বুঝতে পারবে না। ফিজিক্স কেমিস্ট্রি মেন অস্ত্র হচ্ছে ম্যাথ। ম্যাথ করতে পারলেই চ্যাপ্টার তখন ইজি হয়ে যায়। ১ গ্রাম অণু বলো, ১ গ্রাম পরমাণু বলো, ১ গ্রাম আয়ন বলো, ঠিক আছে? ১ গ্রাম মানে ১ গ্রাম পরমাণু, ১ গ্রাম অণু, ১ গ্রাম আয়ন, এগুলোকে আমরা কি বলি? গ্রাম পরমাণু বলি, গ্রাম অণু বলি বা গ্রাম আয়ন বলি। সব ক্ষেত্রেই তোমার কি থাকবে? আয়তনও সেই হবে 22.৪ লিটার এবং সংখ্যার কথা যদি বলি, আয়নের সংখ্যা, পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা ওই 6.022 × 10⁻23 হবে। এগুলো অ্যাভোগাড্রো সব প্রুভ করে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। এরপরের দিন আবার বাকিটা আমরা পড়বো। ওই আরো চ্যাপ্টারটা শুরু করবো তোমাদের। তাহলে শুক্রবার? হুম, তোমার কয়টার সময় দাদা? এই 10টার সময় হবে তোমাদের। ঠিক ও আছে। 10টা করে করাবো এখন? 10টা থেকেই করাবো। ঠিক আছে।